নাটক মুকুট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মুকুট নির্দেশনা সন্দীপ বেরা, পরিবেশনায় দেউলপাড়া নাট্যগোষ্ঠী। হ্যালো শুধু দর্শক মণ্ডলী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে দেউলপাড়া নাট্যগোষ্ঠীর প্রযোজনা শিশু নাটক মুকুট, নাট্যকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু হচ্ছে নাটক মুকুট, দেউলপাড়া নাট্যগোষ্ঠীর শিশুদের দ্বারা অভিনীত নাটক মুকুট। বারবার বলছি তুমি আমার নাম ধরে দেখো না। তবে কি ধরে ডাকবো? চুল ধরে নাকি কান ধরে? আমার সম্মান তুমি যদি না রাখো, তোমার সম্মান আমি রাখবো না। আমার সম্মান যদি তোমার হাতে থাকবার ভার থাকতো, তাহলে কবে গিয়ে কারাকড়ির দ্বারা টেনে কি আসতে? আমার সম্মান আমি নিজেই রাখতে পারবো। তা যদি রাখতে চাও তো ভবিষ্যৎ আমার নাম ধরে দেখো না। বটে? হ্যাঁ। তবে মহারাজা ধীরাজকে কি বলে ডাকতে হবে? হুজুর, জানাব নাকি জাহাপনা? আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার সে কথা তুমি ভুলে যাও। সহজে ভুলি নে। তুমি যে রাজকুমার সে কথাও মনে রাখা শক্ত করে তুলেছো। আর তুমি যে আমাদের ওস্তাদ সে কথাও মনে রাখতে দিলে না। দেখ বাস, চুপ! সাহেব, ব্যাপারখানা কি? বলো তো বাবা, বড় তামাশার কথা। তোমাদের মধ্যে যে ব্যক্তিটি সকলের কনিষ্ঠ, এনাকে নাকি জাহাপনা, সাহেন্সা, হুজুর না বলে ডাকলে এদের নাকি সম্মানই থাকে না। বলো কি সত্যি নাকি? চুপ করো দাদা, তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপনা? চুপ করে বলছি। সাহেন্সা? হুজুর? আমি অত্যন্ত নির্বোধ। চুপ করে থাকা যে বড়ই শক্ত হয়ে উঠেছে। হুজুর, হাঁচিতে যে পেট ফেটে যায় জনাব। তুমি অত্যন্ত নির্বোধ। আরে ঠান্ডা হও ভাই, ঠান্ডা হও। তোমার বুদ্ধি তোমারই থাক, তার প্রতি আমার কোনো লোভ নেই। ওর বুদ্ধিটা সম্প্রতি বড়ই বেড়ে উঠেছে। নাগাল পাওয়া যাচ্ছে না, মই লাগাতে হবে। জয় মহারাজ, এই, জয় মহারাজ। মহারাজকে জয়, জয় মহারাজ, মহারাজকে জয়, জয় মহারাজ, মহারাজকে জয়, জয় মহারাজ, মহারাজকে জয়, জয় মহারাজ, মহারাজকে জয়। প্রণাম মহারাজ। ঠিক আছে, কিসের কথা শুনছি এটা? মহারাজের কাছে আমার একটি নালিশ আছে। কি হয়েছে? শাখা পুনঃ নিষেধ সত্ত্বেও আমার অসম্মান করে। অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করাও। আরও তো রাজকুমার রয়েছে, তারাও মনে রাখেন আমি তাদের ছাত্র। আমিও মনে রাখি তারা আমার ছাত্র। এখানে সম্মান আর সম্মানের কোনো কথাই ওঠে না। সেনাপতি সাহেব, কুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের মান রক্ষা করে চলতে হবে নাকি? মহারাজ, আপনি যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করেছেন, তখন আমি আপনাকে যেরকম সম্মান করেছি, অন্য কুমারদের তো অপেক্ষায় কম করি নে। অন্য কুমারদের কথা বলতে চাইনি, কিন্তু চুপ করে বৎস, আমি তোমার পিতার সঙ্গে কথা কইছি। মহারাজ, মাফ করবেন, রাজবংশের এই কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, কিন্তু এই তলোয়ার এরা তো শোভা পাবে না। সে দেখুন মহারাজ, এরাই তো রাজপুত্র, রাজগৃহ আলো করে আছে। রাজদা, খান সাহেব কি
মাস্টার দোষ নয়, আপনি নিজে আমার অস্ত্র শিক্ষার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। আচ্ছা, উত্তম মাস্টার, কাল আমাদের অবসর আছে, কালই পরীক্ষা হবে। তোমাদের মধ্যে যে জিতবে তাকে আমার এই হিরে বাঁধানো তলোয়ার পুরস্কার দেব। সাবাস রাজধর, সাবাস। আজ তুমি ক্ষত্রিয় সন্তানের মতো কথা বলেছো। এই অস্ত্র পরীক্ষায় তুমি যদি হেরেও যাও তাহলেও তোমার কোনো গৌরব নষ্ট হবে না। হার জিত তো আল্লাহর ইচ্ছা, কিন্তু ক্ষত্রিয়র মনে স্পর্ধা থাকা চাই। থাক সেনাপতি থাক, তোমার বাবা অন্য রাজকুমারদের জন্য জমা থাক। তা না পেয়েও এতদিন যদি চলে গিয়ে থাকে, আজও তার প্রয়োজন নেই। আরে রাগ করো না ভাই রাজধর, সেনাপতি সাহেবের সরল ভৎসনা ওর সাদা দাড়ির মতো কেবল ওর মুখে। কোনো একটি গুণ দেখলেই উনি সব ভুলে যান। আর অস্ত্র পরীক্ষায় যদি তোমার জিত হয় তাহলে দেখবে সেনাপতি সাহেব তোমাকে যেমন মনের সাথে পুরস্কার করবেন তেমন আর কেউ নয়। দাদা, আজ পূর্ণিমা আছে, আজ গোমতী নদীতে যখন বাঘে জল খেতে আসবে তখন শিকারে গেলে হয় না? বেশ কথা, তোমার যখন ইচ্ছা হয়েছে তো যাওয়া যাবে। কি আশ্চর্য, রাজধরের যে শিকারে প্রবৃত্তি হলো, এইটা তো ভালো ঠেকছে না। ওর মর্ম এ তো ভালো বোঝা যাচ্ছে না। তোমার তলোয়ারও যেমন জিহ্বাও তেমনি। তুই খড়ধার, যার ওপর গিয়ে পড়ে তার একবারে মর্মচ্ছেদ না করে ফেরে না। দাদা, তুমি আমার নিয়ে ভেবো না। ওই খাঁ সাহেব জিহবাই যতই শান দিন না কেন, আমার মর্মে আঘাত কাটতে পারবে না। তোমার মর্ম পাইতে বাবা বড়ই শক্ত। যেমন হঠাৎ আজ রাতে রাজধরের শিকারে প্রবৃত্তি হলো, এর মর্ম ভালো বোঝা যাচ্ছে না। আহা ইন্দ্রকুমার, প্রত্যেক কথাতেই রাজধরকে আঘাত করাটা তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। আর সে আঘাতে বেদনা না পাও, আমার অভ্যাস হয়ে গেছে দাদা। দাদা, আজ রাতে শিকারে যাওয়াই তোমার মত নাকি? তোমার সঙ্গে ভাই শিকারে যাওয়াই নিরম্বনা। তুমি বনে গিয়ে বড় বড় জন্তু মেরে আনো, আর আমরা কেবল ওই লাউ, কুমড়ো, কচু, কাঁঠাল এইসবই শিকার করে মরি। যুবরাজ ঠিকই বলেছেন পুত্র, তোমার তীর সকলের আগে ছোটে এবং নির্ঘাত গিয়ে লাগে। তোমার সঙ্গে পেরে উঠবে কে? না দাদা, ঠাট্টা নয়। তুমি শিকার করতে না গেলে কে শিকার করতে যাবে? আচ্ছা চলো, আজ রাজধরের ইচ্ছা হয়েছে, ওকে নিরাশ করবো না। কেন দাদা, আমার ইচ্ছা হয়েছে বলে কি যেতে নেই? সে কি কথা বল, তোমার জন্য তো রোজই যাচ্ছি, তাই বুঝি পুরনো হয়ে গেছি? আমার কথা অমন উল্টো বুঝলে বড় ব্যথা লাগে। না দাদা, ওই ঠাট্টা করছিলুম। চলো, প্রস্তুত হয়ে গে। হ্যাঁ চলো চলো, প্রস্তুত হই। ইন্দ্রকুমার বুকে 10টা বাণ সইতে পারে, কিন্তু দাদার সামান্য অনাদারটুকু সে সইতে পারে না। কথাটা তো ভালো ঠেকছে না হে। আমাদের ছোট কুমারের ধনুর্বিদ্যার দৌড় তো সকলেরই জানা আছে। উনি কি না মধ্যম কুমারের সঙ্গে অস্ত্র পরীক্ষায় এগোতে চান, এর মানে কি? কেউ বা তীর দিয়ে লক্ষ্যভেদ করে, কেউ বা করে বুদ্ধি দিয়ে। সেই তো ভয়ের কথা। অস্ত্র পরীক্ষায় যদি অস্ত্র না চালিয়ে যদি বুদ্ধি চালাও, সেটা যে দুষ্টু বুদ্ধি। দেখো বংশী, অস্ত্রই চলুক আর বুদ্ধি চলুক, মাঝের থেকে তোমার এই জিভটিকে চালিও না। আমার এই পরামর্শ, যদি টিকে থাকতে চাও তো চুপ করে থাকো। ওই ছোট কুমারের কথা মুখে এলে তুমি মুখে যা আসে তাই বলো। রাজার ছেলে কে ভালো কে মন্দ সে বিচারের ভার আমাদের উপর নেই। তবে কি না আমাদের যুবরাজ বেঁচে থাকুন, আর মধ্যম কুমার সর্বদা ভাই লক্ষণের মতো তার সঙ্গে সঙ্গে থাকুন। ভগবানের কাছে আমার এই প্রার্থনা, ওই ছোট কুমারের কথা মুখে না নাই ভালো। ইচ্ছে করে তো আনি নে। আমাদের মধ্যম কুমার সরল মানুষ, মনে তার ভয় ডরও নেই, পাকচক্র নেই, সর্বদা ভয় হয় ওই যে যার নামটা করছিলি তিনি কখন না তাকে ফেঁচাতে পারে। ওই চল চল, ওরা আসছে। আর ওই যে সঙ্গে মামাতো ভাইটি ধুলনধার, শনির সঙ্গে মঙ্গল এসে জুটেছে। চল চল চল। সহ্য হয়েছে, কিন্তু সহ্য করতেও তো কসুর নেই। ওই ইন্দ্র কুমারের সঙ্গে তো প্রায় জন্মাবধি এরকম চলছে, কিন্তু অসহ্য হয়েছে এমন লক্ষণ
লক্ষণ দেখে লাভ হবে কি? যখন দেখাবো একেবারে কাজে দেখাবো। এইবার একটা সুযোগ এসেছে, এইবারকার অস্ত্র পরীক্ষায় লক্ষ্যভেদ করবই। ইন্দ্রকুমারের পক্ষে নাকি? বক্ষে নয়, তার হৃদয়ে। এইবারকার পরীক্ষায় আমি জিতবো। ইন্দ্রকুমারের অহংকারটাকে বিধে নিয়ে বরাবর করে দেবো। ইন্দ্রকুমার কি অস্ত্র পরীক্ষায় জিতবে? এটাকে সুযোগ বলছো? সুযোগ কি তীরের মুখে থাকে? সুযোগ থাকে বুদ্ধির ডগায়। তোমাকে কিন্তু একটি কাজ করতে হবে। কাজ তো তোমার বরাবরই করে আসছে, ফল তো কিছুই পাইনি। ফল সবুরে পাওয়া যায়। কোন রকম ফন্দিতে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় ঢুকে তার খুনের প্রথম খপ থেকে তার নাম লেখাটি তুলে নিয়ে আমার নাম লেখাটি বসিয়ে আসতে হবে। তার সঙ্গে আমার তীরের বদল করতে হবে, সঙ্গে ভাগ্য বদল হবে। সবই যেন বুঝলুম, কিন্তু আমার প্রাণটি সেটি গেলে তো কারোর সঙ্গে বদল চলবে না। আরে তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। তুমি তো বরাবরই আছো, কিন্তু ভয়ও আছে। সেই যখন ইন্দ্রকুমারের উপর পা দেওয়া ধনুকটার উপরে তোমার লোভ পড়লো, আরে আমি তো সেটি সংগ্রহ করে এনে তোমার ঘরে লুকিয়ে রেখেছিলাম। শেষকালে যখন ধরা পড়লে, ইন্দ্রকুমার ঘৃণা করে সেই ধনুকটা তোমায় দান করলে। কিন্তু আমায় যে অপমানটা করলেন, সে আমার জীবন গেলেও ভুলবো না। তখনও তো ভাই তুমি ছিলে, রক্ষা যত করেছিলে সে আমার মনে আছে। আরে এবার তো তোমার সময় এসেছে, এই অপমানের শোধ দেওয়ার জোগাড় করো। সময় কখনকার আসে সেটা ঠিক বোঝা যায় না। এই দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করার শক্তিটাই ভালো। ওই শোধ তোলবার শখটা তার পক্ষে নিরাপদ নয়। এই রাজদার, ওই ওরা সব আসছে, আমি পালাই। হ্যাঁ আমি পালাই। দাঁড়াও, ফন্দিটাই নষ্ট করে দিল। কিন্তু এ সুযোগ তো হাত ছাড়া করা চলবে না। কি করা যায়? নিজেই করবো, আর দেখে আসি। তাই তো তাই তো কি কথা? ব্যাপারটা নাকি? আমাকে হঠাৎ অস্ত্রশালার দ্বারা ডাক পড়লো যে? মধ্যম মৌরানিমা আপনাকে খবর দিতে বললেন যে আপনার অস্ত্রশালার মধ্যে নাকি একটা জ্যান্ত অস্ত্র ঢুকেছেন। তিনি বায়ু অস্ত্র না রাক্ষস, সেটার সন্ধান নেওয়া উচিত। বলো কি কথা? কলিযুগেও এমন ব্যাপার ঘটে নাকি? আগে তোমার কলিযুগে ঘটে, সত্য যুগে নয়। দরজাটা খুললেই সমস্ত বুঝতে পারবে। হ্যাঁ, একবার দরজাটা খুলে দেখা উচিত। হ্যাঁ, পায়ের শব্দ শুনেছে? হ্যাঁ, একবার খুলে দেখা উচিত। হ্যাঁ। আরে একই রাজ ধরছে। তোমাকে কেউ অস্ত্র বলে ভুল করেছিল নাকি? আজকে মেজ পৌরাণিমা আমাকে এখানে তামাশা করে বন্ধ করে রেখেছিল। এ ঘরটা তো সহজ তামাশার ঘর না। এখানকার তামাশা যে ভয়ঙ্কর ধারালো তামাশা। তা এখানে তোমার আগমন হলো যে? আজ রাতে শিকারে যাবো বলে অস্ত্র খুঁজতে গিয়ে দেখলো আমার অস্ত্রগুলো তো মরচে পড়ে গিয়েছে। তাই কাল অস্ত্র পরীক্ষার জন্য সেগুলোকে তো সাফ করতে দিয়ে এসেছি। তাই বৃদ্ধ পৌরাণীর কাছে এসেছিল তোমার কিছু অস্ত্র ধার নেবার জন্য। তাই তিনি বুঝি সমস্ত অস্ত্র সারা শুদ্ধ